অযোধ্যা ভারতবর্ষের অন্যতম এক প্রাচীন ও পবিত্র নগরী, যার নাম জড়িয়ে আছে রামায়ণ মহাকাব্যের সঙ্গে। রামায়ণে উল্লেখ আছে, ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মস্থান ছিল এই অযোধ্যা নগরী। তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অযোধ্যা শুধুমাত্র এক শহর নয়, ভক্তি ও আস্থার প্রতীক স্বরূপ। রামায়ণে আরও উল্লেখ আছে, অযোধ্যা নগরী ভগবান শ্রী বিষ্ণুর অবতার প্রভু শ্রী রামচন্দ্রের রাজধানী ছিল। এই অযোধ্যা নগরী শ্রী রামচন্দ্রের জন্মভূমি মন্দির, হনুমানগড়ি, দশরথ ভবন, কনক ভবন, নাগেশ্বরনাথ মহাদেব মন্দির এবং সরজ নদীর তীরে বিস্তৃত অসংখ্য ঘাট আজও আমাদেরকে স্মরণ করিয়ে দেয় রামায়ণের ঐতিহ্য। অযোধ্যা ভ্রমণ মানে শুধুমাত্র মন্দির দর্শন নয়, বরং প্রাচীন ভারতবর্ষ ও তার আধ্যাত্মিক আবহ অনুভব করা। এখানকার প্রতিটি গলি, প্রতিটি মন্দির, প্রতিটি ঘাট আজও প্রভু শ্রী রামচন্দ্রের লীলা কাহিনীর ছোঁয়া বহন করে চলেছে। এ এক মহা তীর্থক্ষেত্র। এই মহা তীর্থভূমির আধ্যাত্মিক অনুভূতি, পুরাণ কথা এবং ইতিহাসের স্বাদ গ্রহণ করতে পৌঁছে গেছিলাম অযোধ্যা নগরীতে। তাহলে আজকের তীর্থযাত্রার কথা শুরু করি পরেশনাথ পাহাড় থেকে। আমি আগের পর্বেই আপনাদেরকে দেখিয়েছি জৈন তীর্থ পরেশনাথ। আমি বিকেলবেলা পরেশনাথ স্টেশনে পৌঁছে গেছিলাম। বিকেল 5:45 13-151 জম্বুতাওয়াই এক্সপ্রেস ধরে পরের দিন পৌঁছেছিলাম। এখন বাজে সকাল 8:45। আমি কলকাতা জম্বুতাওয়াই এক্সপ্রেস ধরে এসে নামলাম অযোধ্যা ধাম স্টেশনে। তাহলে চলুন আজকে যাত্রা শুরু করি। এবারে সিঁড়ি পথে প্ল্যাটফর্ম থেকে বেরোতে থাকলাম। অযোধ্যা ধাম স্টেশনটা নতুন করে সাজানো হয়েছে, একদম বিশ্বমানের প্ল্যাটফর্ম। আমি গত 2.5 বছর আগে এই অযোধ্যা ধাম দর্শন করে গেছি। তখন কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধন হয়নি। আজকে অনেক দিন বাদে আবার চলে এসেছি অযোধ্যা ধাম দর্শন করতে। আজকে ইচ্ছা আছে পুরো অঞ্চলটাই ঘুরে দেখব। চলুন, প্ল্যাটফর্ম থেকে তো বেরিয়ে এসেছি, এখন এখান থেকে বেরিয়ে সোজা একটা থাকার ব্যবস্থা করতে হবে। স্টেশন থেকে নতুন রাম মন্দিরের দূরত্ব 600 মিটারের মতো। এখানে প্রচুর টোটো পাওয়া যায়, তবে এই টোটো রাম মন্দির পর্যন্ত যাবে না, তার 200 মিটার আগে নামিয়ে দেবে। তাই আমি হেঁটেই চললাম সামনের দিকে। কিছুটা হেঁটে শবরী আশ্রমের উল্টো দিকের রাস্তায় ঢুকে পড়লাম, কারণ আজ আমি থাকবো এক বাঙালি হোটেলে। ঢুকে পড়লাম অযোধ্যা ধাম দর্শন গেস্ট হাউসে। প্রথম দেখাতেই আমার গেস্ট হাউসটা বেশ ভালো লাগলো, একদম ঝাঁ চকচকে। এবারে আমি একটা ঘর নিয়ে নিলাম। এই হচ্ছে আজকে রাতের আমার থাকার আস্তানা। খুব সুন্দর ব্যবস্থা, বিরাট বড় একটা খাট। আমি একা থাকবো। এখানে যা সাইজ আছে মোটামুটি 3 জন থাকতেই পারবে। অ্যাটাচ বাথরুম এবং এইখানে কিচেনেরও ব্যবস্থা আছে। আমি তো রান্নাবান্না করে খাওয়ার ব্যাপার নেই, যারা 2 জন 4 জন আসবেন তারা এখানে কিন্তু যদি পুরোপুরি নিরামিষ খেতে চান, নিজের হাতে রান্না করে খেতে চান, সেটারও ব্যবস্থা আছে এখানে, কিচেন সিস্টেম পুরো। এবারে যাই, যে একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে আবার বেরিয়ে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। এনাদের পাশেই নতুন আরও একটা বিল্ডিং হচ্ছে। এখানকার ঘরগুলো আরও বেশি উন্নত মানের। এবারে আমি আমার ঘরে ফ্রেশ হয়ে নিলাম। এখন বাজে সকাল 9:30। গেস্ট হাউস থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, কারণ তাড়াতাড়ি করে আজকে
দর্শন শুরু করতে হবে, কারণ এখানে কিন্তু দুপুর 12টার পরে মন্দির বন্ধ হয়ে যায়। তাই জন্য 9:30 থেকে দুপুর 12টা, 12:15 পর্যন্ত যতগুলো মন্দির পারবো দেখব, তারপরে আবার বিকেলবেলা দেখব। চলুন তাহলে। গেস্ট হাউস থেকে রাম মন্দিরের দূরত্ব 300 মিটারের মতো। আমি হাঁটা লাগালাম মন্দিরের দিকে। সকালবেলা কিছুটা খেয়ে তারপরে এগোবো। চলার পথে প্রচুর খাবারের দোকান। भैया पोहा कितना कितना बोला? 30 रुपीस दे दो। আমি 30 টাকায় 1 প্লেট পোহা নিয়ে নিলাম। আমি এই পোহা দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। পোহা খেয়ে বেরিয়ে পড়লাম। এবারে রামপথ ধরে হাঁটতে থাকলাম সামনের দিকে। এই রাস্তায় এই রকম ব্যাটারি চালিত গাড়ি চলে। এই যে রাস্তাটা দেখছেন, এটা রাম মন্দির দর্শন করে বেরোনোর পথ। আমি এখন সবার প্রথমে যাব হনুমানগড়ি দর্শন করতে, কারণ অযোধ্যা ধাম দর্শন করা শুরু করতে হয় হনুমানগড়ি দিয়ে। চলুন তাহলে। হনুমানগড়ি যাওয়ার পথে বাঁদিকে প্রভু শ্রী রামচন্দ্রের মন্দির যাওয়ার প্রথম প্রবেশদ্বার দেখতে পেলাম। আমি এখান থেকেই ভগবান রামচন্দ্রকে প্রণাম জানালাম আজকে এই পুণ্যভূমিতে নিয়ে আসার জন্য। এবারে সোজা হাঁটতে থাকলাম। রাম মন্দির গেট থেকে হনুমানগড়ির দূরত্ব 200 থেকে 250 মিটার মতন। কিছুক্ষণের মধ্যেই চলে এলাম হনুমানগড়ি যাওয়ার রাস্তায়। এখন প্রচণ্ড গরম, এখন টেম্পারেচার দেখাচ্ছে 34 ডিগ্রি। সেক্ষেত্রেও কিন্তু ভক্তের কোনো কমতি নেই, সবাই বেরিয়ে পড়েছে এই পুণ্যভূমি দর্শন করতে। চলুন আমরাও করি। এই জায়গাগুলো দেখলেই বোঝা যায় এখানে সিজন টাইমে প্রতিদিন কত হাজার মানুষ আসেন। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হনুমানগড়ি। এখানে হনুমানজিকে পুজো দেওয়ার জন্য প্রচুর ডালার দোকান আছে। আমি একটা দোকানে ঢুকে পড়লাম। আমি এই দোকান থেকে 3টে পুজোর ডালা কিনে নিলাম। এবারে যাব হনুমানজিকে পুজো দিতে। চলুন তাহলে। এবারে হনুমানগড়ির প্রবেশদ্বারের কাছে ভক্তদের সাথে দাঁড়িয়ে পড়লাম লাইনে। প্রচণ্ড ভিড়, আর লাইনের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। অনেকক্ষণ সময় লাগবে এখানে পুজো দিতে। ভিড়ও আস্তে আস্তে এগোতে থাকলো। সবাই ভক্তি ভরে নিয়ম মেনে হনুমানজিকে দর্শন করার জন্য এগিয়ে চলেছেন। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে সিঁড়িপথ ভেঙে পৌঁছলাম হনুমানগড়ির মূল প্রবেশদ্বারে। অপূর্ব সুন্দর কারুকার্য করা প্রবেশদ্বারটি। এবারে পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। এই হলো হনুমানগড়ির হনুমানজির মন্দির। জনশ্রুতি আছে অযোধ্যার সুরক্ষার দায়িত্বে ছিলেন হনুমানজি। তাই মনে করা হয় অযোধ্যা নগরীতে প্রবেশ করার আগে তার অনুমতি নিতে হয়। দলে দলে ভক্তজন হনুমানজি এবং প্রভু শ্রী রামচন্দ্রের ধ্বনি দিতে দিতে এগোতে থাকলেন। এবারে আমি পুজোর ডালা এগিয়ে দিতেই পুরোহিত মশাই পুজো দিয়ে দিলেন। আমি কিছুটা সময় এখানে দাঁড়িয়ে হনুমানজিকে দর্শন করে নিলাম। এখানে শ্রী হনুমানজিকে শিশু রূপে অর্থাৎ বাল হনুমান রূপে পুজো করা হয়। হনুমানজি এখানে তার মাতৃদেবীর আঁচলের নিচে বিশ্রামরত অবস্থায় রয়েছেন।
মাতৃস্নেহে আশ্রয় নেওয়া ভক্তশ্রেষ্ঠ হনুমানজির এইরূপ দর্শন অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক। আমি হনুমানজিকে প্রণাম জানিয়ে মূল মন্দির থেকে নেমে এলাম। হনুমানগড়ি আসলে একটা দুর্গের মতন দেখতে। চারদিকে প্রাচীর এবং ঘর দিয়ে ঘেরা রয়েছে। এই মন্দিরটি প্রতিদিন সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। ভোর 5:30 থেকে 6টা পর্যন্ত মঙ্গল আরতি হয়, আর দুপুরে কিছুক্ষণের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে। এই মন্দিরটি 10ম শতাব্দীর দিকে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। এবারে চলে এলাম মন্দিরের সামনের দিকে। এখানে ভক্তরা বসে হনুমান চল্লিশা পাঠ করছেন। এখানে হনুমানজির একটা গদ্দি রয়েছে। মনে করা হয় একসময় উনি এই আসনেই বসতেন। পাশেই রয়েছে প্রভু শ্রী রামচন্দ্র, সীতামাতা এবং লক্ষ্মণের মন্দির। অপূর্ব দর্শন, অপূর্ব। সত্যি কি বলবো, এত ভিড় তবুও কোনো বিশৃঙ্খলা নেই, কিচ্ছু নেই, সুন্দরভাবে দর্শন হলো। শান্তি শান্তি, এ আলাদা এক আনন্দ। চলুন, এরপরে অনেক জায়গা বাকি আছে, সেগুলো দেখব। আমি পুরো মন্দির চত্বর ঘুরে নিলাম। মন্দির থেকে বেরোনোর রাস্তা মন্দিরের পেছন দিকের গেট। আমরা ঢুকেছিলাম একদিক দিয়ে, বেরোলাম একদিক দিয়ে, মানে মন্দিরের পেছন দিকের রাস্তা দিয়ে আমরা বেরোলাম। এখন আবার ডান দিকে যাব, গিয়ে এন্ট্রি গেটের কাছে কিন্তু আমার যেখান থেকে প্রসাদের ডালা কিনেছিলাম ওখানটাতে জুতো রাখা আছে, এবার জুতো পরে নিতে হবে। এখন বাজে বেলা 11টা 4। আমার পুজো দিয়ে বেরোতে সময় লাগলো 40 মিনিট মতো। এই ভিড়টা শীতের সময় অনেক বেড়ে যাবে, তখন এই হনুমানগড়িতেই পুজো দিতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এবারে দোকানে এসে জুতো নিয়ে নিলাম। যাক, পুজোর প্রসাদ প্যাক করে নিয়ে নিয়েছি। এবারে এখান থেকে যাব, সামনেই হচ্ছে দশরথ মহল, অর্থাৎ যেখানে রাজা দশরথ বাস করতেন সেই জায়গাটাতে। চলুন। হনুমানগড়ি থেকে দশরথ মহলের দূরত্ব প্রায় 150 মিটার মতন। এই অযোধ্যা ধাম ক্ষেত্র কিন্তু পুরোটাই পায়ে হেঁটে ঘোরা যায়। এর জন্য কোনো টোটো, অটো কোনো কিচ্ছু লাগে না। আমরা পায়ে হেঁটেই একদিনেই পুরোটা ঘুরে নিতে পারবো। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। এই এসে পৌঁছে গেলাম দশরথ মহলে। চলুন ভেতরে দর্শন করে আসি। কারুকার্যে করা সুন্দর প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম ভেতর দিকে। এখানেও শত শত ভক্তজন এসেছেন এই জায়গা দর্শন করতে। দশরথ মহলটা বেশ বড় জায়গা জুড়ে রয়েছে। এবারে মূল মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়লাম। এটি রাজা দশরথের রাজপ্রাসাদ বলে পরিচিত। এখানে তিনি ও তার পরিবার মহারানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা সহ পুত্র রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের সঙ্গে বসবাস করতেন। জনশ্রুতি আছে এখানেই রামচন্দ্র তার শৈশব ও কৈশোর কাটিয়েছিলেন। ভেতরে শ্রী রামচন্দ্র, সীতামাতা, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন এবং রাজা ও রানীদের মূর্তি স্থাপন করা রয়েছে। এখানে বেশ কিছুক্ষণ সময় ঘুরে বেরিয়ে পড়লাম।
প্রচুর ভক্ত বাইরে গরমে ঘুরে এখানে বসে বিশ্রাম নিচ্ছেন। দশরথ ভবন দর্শন করলাম। সত্যি কিন্তু আমাদের এই মানব জন্মে এই সমস্ত জায়গাগুলো দর্শন পাওয়া এক ভাগ্যের ব্যাপার। আমার অনেক সৌভাগ্য, আমি এই পুণ্যভূমিতে এরকমভাবে পায়ে হেঁটে সমস্ত কিছু দর্শন করতে পারছি। চলুন, এরপরে যাব হচ্ছে কনক ভবন। বেরিয়ে পড়লাম মন্দির প্রাঙ্গণ থেকে। এই হচ্ছে দশরথ ভবন। এখান থেকে এই দিকে গেলে আমরা পৌঁছাবো হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্রের মন্দির, আর ডান দিকে গেলে আমরা যাব হচ্ছে কনক ভবন। পাশের রাস্তা ধরে কিছুটা এগিয়ে এসে ডান দিকে ঘুরেই পৌঁছে গেলাম দশরথ ভবন থেকে মাত্র 5 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম হচ্ছে কনক ভবন। চলুন দর্শন করে আসি। আস্তে আস্তে এগোতে থাকলাম সুবিশাল এক প্রাসাদের দিকে। বিরাট বড় একটা প্রবেশদ্বারের সামনে এসে দাঁড়ালাম। এবারে সিঁড়ি দিয়ে কিছুটা উপর দিকে উঠে ঢুকে পড়লাম। প্রাসাদের ভেতর থেকে তখন প্রচুর ভক্তজন দর্শন করে বেরোচ্ছেন। আমি প্রবেশদ্বার দিয়ে ঢুকতে ঢুকতেই অবাক হচ্ছিলাম এর বিশালতা দেখে। জনশ্রুতি আছে এই বিশাল ভবনটি রামচন্দ্র ও সীতার বিবাহের পর রানী কৌশল্যা তাদেরকে উপহার হিসেবে দিয়েছিলেন। কনক শব্দের অর্থ হল সোনা। একে সোনার প্রাসাদও বলা হয়, কারণ এই প্রাসাদের কারুকার্য এতটাই সুন্দর এবং সোনালী বেলে পাথর এতটাই মসৃণ যে সোনার মতন চকচক করে। বর্তমানের এই ভবনটি 1891 সালে নেপালের রানী বৃষভানু কুমারীর দ্বারা পুনর্নির্মিত হয়েছিল। হেঁটে এগিয়ে চললাম সামনের দিকে। ঢুকে ভবনের চারদিকে শিল্পকর্ম দেখে অবাক হতেই হয়। এই মন্দিরটির রাজস্থানী এবং মুঘল স্থাপত্যের মিলিত শিল্পকর্ম চোখে পড়ার মতো। মন্দিরের ভেতরে সোনালী অলঙ্কারে সুসজ্জিত প্রভু শ্রী রামচন্দ্র, সীতামাতা এবং লক্ষ্মণের মূর্তি পূজিত হচ্ছে। আমি ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানালাম। এবারে মন্দির দেখে বেরিয়ে এলাম সামনের খোলা জায়গাতে। পাশেই একটা জায়গায় প্রভু শ্রী রামচন্দ্রের পদচিহ্ন রয়েছে। এখানে সমস্ত ভক্তরা প্রণাম জানাচ্ছেন। আজকের এই অযোধ্যা নগরী দর্শনের ভিডিও আপনাদের কিরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল, কারণ আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় বিভিন্ন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য। এবারে আমি একটু ঘুরে ঘুরে প্রাসাদের কারুকার্যগুলো দেখে নিলাম। এবারে চলে এলাম কনক ভবনের রসোই ঘরে, অর্থাৎ রান্নাঘরে। ঢুকেই দেখলাম রসোই ঘরটাও বিরাট বড়। জানলাম এই রসোই ঘরে বর্তমানে কিন্তু রান্নাবান্না হয়ে থাকে। আমি পুরো জায়গাটা ঘুরে কনক ভবন থেকে বেরিয়ে পড়লাম। সীতামায়ের প্রাসাদ দেখে বেরোলাম। আজকে এবেলার মতন আমিই শেষ দর্শনার্থী ছিলাম। আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে দরজাটা বন্ধ, মানে এখানে এখন সমস্ত মন্দির বন্ধ হয়ে গেল। এখন বাজে দুপুর 12:30।
আমি আপনাদেরকে বলেছিলাম 12টায় মন্দির বন্ধ হয়, কিন্তু 12টায় নয়, দুপুর 12:30টায় এখানকার সমস্ত মন্দির বন্ধ হয়ে যায়। এই মাঝখানের এই সময়টুকু এখন কিছুটা খাওয়া দাওয়া করে আবার গেস্ট হাউসে গিয়ে একটু রেস্ট নেব। চলুন। কনক ভবন থেকে বেরিয়ে একটু এগিয়েই ডান দিকে একটা দোকানে ধোসা হচ্ছে দেখে ঢুকে পড়লাম ভেতরে। একটা মশলা ধোসার অর্ডার দিয়ে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই চলে এলো মশলা ধোসা। ধোসার দাম পড়েছিল 100 টাকা। এই ধোসাটা আমার বেশ ভালো লাগলো। এখন বাজে বেলা 12:32। বেশিক্ষণ সময় হয়নি, দুপুর হয়েছে। কনক ভবন থেকে বেরিয়েই মধুরাম বলে আমি একটা সাউথ ইন্ডিয়ান দোকানে ঢুকেছিলাম। এখানে সাউথ ইন্ডিয়ান খাবারটাই পাওয়া যায়। এই খাবারটা এতটা ভালো যে এখানে 12:32-এর সময় সমস্ত খাবার শেষ। আমার সৌভাগ্য যে আমি খুব লাস্টের দিকে এসে খাবারটা পেয়েছিলাম। খুব ভালো এখানকার খাবার দাবার। এটা অবশ্য আমার এক বন্ধু খবর দিয়েছে, বলেছিল তুই তো সাউথ ইন্ডিয়ান খাবার খাস, এখানে একবার টেস্ট করে দেখতে পারিস। সত্যি কিন্তু খুব ভালো খেলাম। আপনাদেরকেও আমি বললাম, আপনারা যদি ইচ্ছা থাকে ধোসা বা ইডলি খেতে চলে আসতে পারেন, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। চলুন এবার কি একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো। প্রচণ্ড গরম, প্রচণ্ড। এবারে সোজা গেস্ট হাউস। ঘরে ঢুকে বিশ্রাম। এখন বাজে বিকেল 4:05। গেস্ট হাউস থেকে আবার এখন বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করতে। প্রথমবারেই যাব হচ্ছে নাগেশ্বরনাথ মহাদেব মন্দির দর্শন করতে। চলুন। আমাকে যেতে হবে এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। হাঁটতে হাঁটতে দেখলাম স্থানীয় মানুষজন রামলালার মূর্তির ছবি বিক্রি করছে। এই কেতনা করকে? 3 3.5 টাকা। এখন রোদ্দুরটা নেই, বেশ সুন্দর ওয়েদার। হ্যাঁ, তবে গরমটা আছে, এটা ঠিকই। তবে চলতে অসুবিধা হচ্ছে না, ভালো লাগছে বেশ। প্রচুর মানুষ কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছেন। চলুন আমরাও যাই। আমি আরও কিছুটা হেঁটে এগিয়ে একটা ব্যাটারি গাড়িতে উঠে পড়লাম সরজু ঘাট যাব বলে। এই গাড়িগুলো রাম মন্দির থেকে লতা মঙ্গেশকর চক বা সরজু ঘাট পর্যন্ত চলাচল করে। মিনিট 10-এর মধ্যেই পৌঁছে গেলাম লতা মঙ্গেশকর চকে। এবারে একটা প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম সরজু নদীর ঘাটের দিকে যাওয়ার জন্য। এই জায়গাটা হলো অযোধ্যার যেখানে সরজু নদীর ধারে লেজার শো হয় সেই দিকটা। আগে এখান দিয়ে সরজু নদী বয়ে যেত, কিন্তু কালের নিয়মে সেই মূল নদী এখান থেকে কয়েক মিটার পাশে সরে গেছে। এখানে একটা সরু জলের ধারা বর্তমানে বয়ে চলেছে। হাঁটতে হাঁটতে আমি সরজু নদীর জলের ধারার ওপরের ব্রিজ ধরে পেরিয়ে এলাম। ডান পাশে একটু এগোতেই নাগেশ্বরনাথ মহাদেবের বোর্ড দেখে বাঁদিকে মন্দিরে প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম। কয়েক পা এগিয়েই মন্দিরে ঢুকে পড়লাম। এই হলো নাগেশ্বরনাথ মহাদেব মন্দির। বলা হয় ভগবান রামচন্দ্রের পুত্র কুশ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। জনশ্রুতি আছে কুশ নদীতে স্নান করার সময় নিজের বাহুবন্ধ হারিয়ে ফেলেন, আর সেই বাহুবন্ধ এক নাগকন্যার হাতে পড়লে তখন তিনি কুশের কাছে তা ফিরিয়ে দেন। কুশ কৃতজ্ঞতা স্বরূপ তার জন্য এই মন্দিরটি তৈরি করেন এবং মহাদেবকে নাগেশ্বর রূপে প্রতিষ্ঠা করেন। বিশ্বাস করা হয় যে এই নাগেশ্বরনাথ মহাদেবী অযোধ্যা নগরীর রক্ষাকর্তা দেবতা। অযোধ্যার প্রাচীন শিবপীঠ হিসেবে এর গুরুত্ব অপরিসীম। এখানে স্বয়ং মহাদেব নাগেশ্বর অর্থাৎ সাপের অধিপতি হিসেবে পূজিত হচ্ছেন। আমি বাবা নাগেশ্বরনাথ মহাদেবকে প্রণাম জানিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম।
নাগেশ্বরনাথ মহাদেব মন্দির দর্শন করলাম। সত্যি এত প্রাচীন মন্দির, কিন্তু শিবলিঙ্গ তো এখন ঢাকা দেওয়া রয়েছে। জানতে পারলাম এটা সারাদিনই থাকে, শুধুমাত্র সিঙ্গারের টাইমে খোলা হয়, সেটা সন্ধ্যে 6টার সময়। আমি চেষ্টা করব একবার আসার। আর এখন চলুন প্রভু শ্রী রামচন্দ্র যে জায়গাতে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন সেই জায়গাটা দর্শন করতে। এখান থেকে একটু দূরেই আছে, চলুন তাহলে। মন্দির থেকে বেরিয়ে সরজু নদীর পাশ ধরে ডান দিকে কিছুটা হেঁটে সরু গলির মধ্যে দিয়ে পৌঁছলাম মন্দিরের গেটের সামনে। মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকায় একটু অবাক হলাম। তারপরে স্থানীয় একজনকে বলায় উনি পাশের রাস্তা দিয়ে নিয়ে গেলেন মন্দির কর্তৃপক্ষের কাছে। নিজের পরিচয় দিয়ে কথাবার্তা বলার পর মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বারের দরজা খুলে দিলেন। আমি এখন যে মন্দিরটা দাঁড়িয়ে আছি, এই মন্দিরের নাম হচ্ছে ত্রেতানাথজি মন্দির। ঢুকেই বুঝতে পারলাম বহু প্রাচীন এই মন্দিরটি। রক্ষণাবেক্ষণের বড়ই অভাব। জনশ্রুতি আছে ভগবান রামচন্দ্র অযোধ্যায় রাজসূয় যজ্ঞ সম্পন্ন করার পর তার রাজ্যাভিষেকের সময় এখানে এসে শিবলিঙ্গ স্থাপন করে মহাদেবকে পুজো করেছিলেন। পরবর্তীকালে লঙ্কা বিজয়ের পর রামচন্দ্র দীর্ঘকাল রাজত্ব করেন। সেই সময় রাজশক্তি প্রতিষ্ঠা ও ধর্মরক্ষার উদ্দেশ্যে তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এই স্থানে। ক্রেতা শব্দটির সঙ্গে ক্রিয়া বা যজ্ঞকর্মে যোগ রয়েছে বলে অনেকেই মনে করেন। মহাশিবরাত্রিতে এখানে মহোৎসব হয়। আবার শ্রাবণ মাস জুড়ে প্রতিদিন কাওয়ারিয়া যাত্রার শেষ গন্তব্য হিসেবেও এই মন্দিরটি বিশেষ গুরুত্ব আছে। এই মন্দিরটি অন্যান্য সময় শুধুমাত্র একাদশীর দিনকেই খোলা হয়। আমি প্রভু শ্রী রামচন্দ্রের স্মৃতি বিজড়িত স্থান ঘুরে মহাদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। এরপরে আমি সরজু নদীর ঘাটে আরতি দর্শন করব। আর প্রভু শ্রী রামচন্দ্রের যে মন্দির তৈরি হয়েছে সেটা আমি আরতি দর্শনের পর তারপরে যাব সেখানে পুজো দিতে, কারণ রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এখনও ওখানে প্রচণ্ড ভিড়। আমি একটু ফাঁকাতে পুজো দিতে পারলে তবেই মনটা একটু শান্তি পাই, আপনারা জানেনই। তাই জন্য রাত্রি 9টার আগে, অর্থাৎ আমি 8টার সময় গেলেও আমি পুজো দেব। আবার ব্রিজ পেরিয়ে চলে এলাম অন্যদিকে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সরজু নদীর ঘাটে। তখন পড়ন্ত বিকেলে সরজু নদীর পরিবেশ অপূর্ব সুন্দর মায়াবী হয়ে উঠেছে। আর নদীর ঘাটে শত শত দর্শনার্থী বসে রয়েছেন সন্ধ্যা আরতি দেখার অপেক্ষায়। আর ঘাট জুড়ে তখন সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে। এরপরে আকাশ রাঙিয়ে দিয়ে সন্ধ্যা নামতে শুরু করলো। কিছুক্ষণ পরেই শুরু হলো আরতি অনুষ্ঠান। তখন এখানে আরতি ঘণ্টার ধ্বনি আর দূর থেকে ভেসে আসা ভজনের সুর এই জায়গার পরিবেশকে আরো সুন্দর করে তুলেছে। কিছুক্ষণের মধ্যে একে একে বড় বড় প্রদীপ দিয়ে আরতি শুরু হলো। সে আরতি অনুষ্ঠান দেখার মতো। আমি আরতি অনুষ্ঠান দেখে আরতির তাপ গ্রহণ করে নিলাম। আরতি দর্শন হলো। এবারে উল্টো দিকে সরজু নদীর আরেকটা পার্ট রয়েছে, ওখানটাতে লেজার শো শুরু হয়েছে। চলুন ওখানে যাওয়া যাক। পাশেই সরু জলের ধারার কাছে চলে এলাম। তখন উল্টো দিকের বড় বিল্ডিংটা লেজারের আলোয় সাজিয়ে তোলা হয়েছে।
এখানেই লেজার শো এর মাধ্যমে রামায়ণের কিছু ঘটনা তুলে দেখানো হয়। এখানে কিছুটা সময় কাটিয়ে চলে এলাম লতা মঙ্গেশকর চকে। লতা মঙ্গেশকর চকে চলে এসেছি। এবারে এখান থেকে একটা ব্যাটারি গাড়ি ধরে সোজা যাব প্রভু শ্রী রামচন্দ্রের যে নতুন মন্দির হয়েছে সেই মন্দির দর্শন করতে। চলুন। পায়ে হেঁটে প্রথমে চলে এলাম মন্দির যাওয়ার রাস্তায়। কেতনা ভাইয়া মন্দির? 20 रुपये। টোটো ছেড়ে দিল। সন্ধেবেলা তখন আলোয় ঝলমল করছে অযোধ্যা নগরী, দেখতে খুব সুন্দর লাগছে। আজকের এই একদিনে অযোধ্যা নগরী দর্শন আপনাদের কিরকম লাগছে অবশ্যই করে কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছলাম রাম মন্দিরের প্রবেশদ্বারে। ঢুকে পড়লাম প্রবেশদ্বার দিয়ে। এসে পৌঁছে গেছি বহু প্রতীক্ষিত সেই রাম মন্দির দর্শন করতে। আমি এর আগে এসেছিলাম, তখন পুরোটা কমপ্লিট হয়নি, আমরা ভেতরে ঢুকতেও পারিনি, তবে আজকে ঢুকবো। হ্যাঁ, ক্যামেরা নিয়ে তো অ্যালাউ নেই, তবে যতদূর যাচ্ছি যতটুকু পারবো নিশ্চয়ই দেখাবো। চলুন তাহলে। সামনের দিকে এগোতে থাকলাম। আমি বলেছিলাম না সন্ধেবেলা অনেকটা ফাঁকা থাকে, এখানে এসেই বুঝতে পারছি যে কতটা ফাঁকা এখন। খুব সুন্দরভাবে দর্শন হবে আশা রাখি। চলুন। পৌঁছে গেলাম মন্দিরের খুব কাছে। এখানে চেকিং পয়েন্ট আর বাঁদিকে লকার রুম। এই পর্যন্তই কিন্তু ক্যামেরা অ্যালাউ। ওইখানে চেকিংয়ের জায়গা, ওখানে চেক করবে কোনো রকম মোবাইল বা ক্যামেরা কোনো কিছু আছে কিনা, তারপরে কিন্তু মন্দির দর্শনে যাওয়া যাবে। আমি ক্যামেরা মোবাইল সব কিছু জমা করে দিলাম। মন্দির দর্শন করে বেরোলাম। সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর। কী বলে যে আপনাদেরকে বোঝাবো তা আমি বলতে পারবো না। আর প্রভু শ্রী রামচন্দ্রের যে মূর্তির মুখ অকল্পনীয় সুন্দর। আপনি স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলে বুঝতে পারবেন ওই মূর্তির ভেতরে কিন্তু প্রাণ আছে। অপূর্ব সুন্দর, খুব ভালো লাগলো। এই দর্শন ভুলবার মতন নয়, মনে এক তৃপ্তি নিয়ে ফিরছি। এবারে চলে এলাম গেস্ট হাউসে। আমাদের দুটো গেস্ট হাউস আছে, একটা হচ্ছে আনন্দ গেস্ট হাউস, একটা হচ্ছে অযোধ্যা ধাম গেস্ট হাউস। বাঙালির স্বাদের খাবার পেয়ে যাবেন, ঘরোয়া খাবার পাবেন। আমাদের এর জন্য মানে গেস্ট হাউসে যে কাস্টমার তাদের জন্য, বাইরের জন্য এখন রেডি হয়নি। যারা গেস্ট হাউসে থাকবেন, দুটো গেস্ট হাউস আছে আমাদের, টোটাল 16টা রুম আছে। অফ সিজনের জন্য 800 থেকে 1500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। সিজনে আপনি 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত রুমের রেট পাচ্ছে। সব রকম রুম আছে, এসি নন এসি। আর একটা পয়েন্ট আছে আমাদের, কোনো টিম যদি আসে যে 50 জন 100 জন, সেরকমের ব্যবস্থা আছে। তারা রান্না করে খাবে বা এ করবে, তাদের মানে আরও সব কিছু সব ব্যবস্থা আমরা করতে পারবো। আমাদের হচ্ছে মন্দির স্টেশন থেকে 300 মিটার, আর আমাদের গেস্ট হাউসের মন্দিরও 300 মিটার। আমরা মাঝখানে আছি। আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আমাদের ছেলে স্টেশন থেকে, আপনাদের রিসিভ করার প্ল্যান। আপনারা যদি মানে মন্দিরে গাইডের ব্যবস্থা আছে আমাদের। আমি সাধারণত কিন্তু কোনো হোটেলের প্রমোশন করি না, এটাও যে প্রমোশন তা নয়। উনি হচ্ছেন হুগলির একজন মানুষ, উনি এখানে এসে এরকমভাবে চেষ্টা করছেন। বাঙালি মানুষ, আমি এইটা শুনেই আমার খুব ভালো লাগলো। তাই জন্য আমরা যারা বাঙালি আছি তারা আসলে, আমি এখানে একটা দিন থাকলাম, আমার সত্যিই খুব ভালো লেগেছে। এবারে আপনাদের যদি মনে হয়, রুমটাও দেখালাম, আপনারা এসেও থাকতে পারেন। ওনার সঙ্গে অগ্রিম একটু যোগাযোগ করে নেবেন, কারণ সিজন টাইমে ঘর পাওয়াটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তার জন্য একটু অগ্রিম যোগাযোগ করে নিলে ভালো হয়। এবারে আপনাদের ডিসিশান, আপনারা কিভাবে যোগাযোগ করবেন, কীরমভাবে এসে থাকবেন, সেটা আপনাদের ডিসিশান। আমি থেকেছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। চলুন।
আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে আর এক তীর্থস্থানে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।